আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বন্যার সময় যেসব ডিজিজগুলা খুব বেশি কমন, যেসব ডিজিজগুলা এগুলো হতে পারে পানিবাহিত রোগ বা অন্যান্যভাবে বন্যার সময়ে যে ডিজিজগুলা দ্বারা যে কোনো একজন ব্যক্তি আক্রান্ত হতে পারে সেসব ডিজিজগুলো নিয়ে আলোচনা করব এবং প্রাথমিক অবস্থায় এইসব রোগের জন্য আপনারা কি করতে পারেন সেটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সো প্রথমত বন্যার সময় আমরা সবাই জানি যে খালের পানি, বিলের পানি, গড়ের পানি, নোংরা পানি, ড্রেনের পানি সব পানি একত্রিত হয়ে যাওয়ার কারণে বন্যার সময় পানিটা কন্টামিনেটেড হয়ে যায়, দূষিত হয়ে যায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা। তাই বন্যার সময় বন্যার যে পানি, এই পানির দ্বারাই কিন্তু ডায়রিয়াটা মোস্টলি হয় এবং দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই ডায়রিয়াটা হয় সবচাইতে বেশি। সো এই জন্য যেটা করতে হবে, এটা হতে পারে পানি দূষিত পানি পান করার কারণে বা দূষিত পানি দিয়ে কোনো প্লেট বা হাত ধোয়ার কারণেও হতে পারে। সো এটার জন্য আপনাদের জন্য একটা গুড নিউজ, আমি খুব শীঘ্রই আমাদের এই মাইজদি যে সদর হসপিটালের কনসালটেন্ট ডাক্তার কামরুল স্যার, উনি অলরেডি আমাকে বলেছেন যে আমাকে 200-300 ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিবে এবং এক একটা ট্যাবলেট দিয়ে 5 লিটারের মতো পানি পিউরিফাই করা যাবে এবং এটা 2-1 দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাব এবং এটা আমি আপনাদের মাঝে পৌঁছে দিব ইনশাল্লাহ। সো এই ডায়রিয়ার পাশাপাশি বন্যার সময়, বিশেষ করে এই বন্যার সময় যেহেতু দুর্যোগপূর্ণ কন্ডিশনে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে থাকে, ওইখানে দেখা যায় খোলামেলা থাকার কারণে যেহেতু ওয়েদারটা আর্দ্র থাকে, ভেজা থাকে, এই সময় বাচ্চারা কিন্তু বুকের ইনফেকশনেও কিন্তু আক্রান্ত হয় বেশি। হ্যাঁ, আর পানিবাহিত রোগের মধ্যে আরেকটা রয়েছে যে টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়টাতে বেড়ে যায় খুব বেশি। সো এছাড়া অনেক ডিজিজ আছে, এই ডিজিজগুলা মোস্টলি হচ্ছে এখন আমাদের কাছে এই রোগীগুলা বেশি আসতেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে পানি রিলেটেড, হচ্ছে পানিতে পড়ে যাওয়া রোগীগুলা কিন্তু এই সময় খুব বেশি আসতেছে। সো আমি এই ক্ষেত্রে বলবো, বাবা মায়েরা অনেক সময় দেখা যায় যে নিজেরা অন্য কাজে বিজি থাকেন, যেসব বাচ্চারা হামাগুড়ি দিতে পারে, দেখা যাচ্ছে কারো কারো বাসায় পানি উঠে নাই কিন্তু বাসার সামনেই কিন্তু পানি আছে। সো যেসব বাচ্চারা হামাগুড়ি দিতে পারে এবং অনেক অনেক বাচ্চা হাঁটতে শিখেছে, ওইসব বাচ্চার জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুবই রিস্কি। তাই বাবা মা অবশ্যই বাচ্চাদেরকে তাদের চোখের সামনে রাখবে যাতে করে ছেড়ে না দেয় বা অন্য কোনো কাজে না চলে যায়, হঠাৎ করে বাচ্চা ঘুম থেকে উঠেই বাসার সামনে পানিতে চলে যায়। এই সময় নিয়ার ড্রাউনিং, পানি পড়া রুগীগুলা খুব বেশি আসে। আমি পরশুদিন বলেছিলাম, পরশুদিন একটা রুগী অলরেডি আমাদের কাছে মৃত আসছে। হ্যাঁ, আর গতকালকেও আমার কাছে একটা রুগী আসছে, ওই বাচ্চাটার ভাসমান অবস্থায় পাওয়া গেছে এবং ওই বাচ্চাটা খিঁচানি পর্যন্ত চলে আসছে পানিতে পড়ার পরে। আজকে বাচ্চাটাকে ছুটিও দিয়েছি, আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ হয়েছে। সো এটার জন্য প্রাথমিক অবস্থায় আপনারা যেটা করবেন, যদি পড়েই যায় পানিতে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাকে নিয়ে যাবেন এবং পাশাপাশি আমার নাম্বার তো দেওয়া আছে, আপনারা আমাদের সাথেও ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। কি করণীয় ইমার্জেন্সি আমরা বলবো অ্যাকর্ডিং টু কন্ডিশন। হ্যাঁ, এছাড়া বুকে ইনফেকশন হতে পারে, যেহেতু বলছি এই সময় অনেকে বাচ্চা সহ আশ্রয় কেন্দ্রে আছেন, বুকে বিশেষ করে ইনফেকশন হলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে যে সিরাপটা সব সময় সাজেস্ট করি কাশির জন্য, কিটোটিফেনটা আর কি। হ্যাঁ, প্রাথমিক অবস্থায়, তবে এটা ডোজ জানার জন্য আপনারা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কিটোটিফেন। হ্যাঁ, আবার কোনো ক্ষেত্রে বাচ্চাদের যদি বুকের মধ্যে অনেক কফ থাকে তাহলে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড আমরা দিয়ে থাকি, এটা ড্রপ এবং সিরাপ ফর্মে আছে। সো অ্যাকর্ডিং টু এইজ আমরা সিলেক্ট করতে পারি। সো এই ওষুধগুলা বিশেষ করে দিয়ে থাকি। তাই আমি বলবো সচেতনতামূলকভাবে আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় কেন্দ্রে আছেন, বাচ্চাদেরকে ডিরেক্টলি ফ্যানের নিচে রাখবেন না, বাচ্চাদেরকে অনেক মোটা কাপড়ও পরাবেন না যাতে করে বাচ্চা ঘামায়ও না যায়, আবার বেশি পাতলা কাপড়ও পরাবেন না যাতে করে বাচ্চা ঠান্ডা না লেগে যায়। আবার অনেকেই দেখা যায় যে আশ্রয় কেন্দ্রের সামনেও পানি আছে, অনেক বাচ্চা দেখা যাচ্ছে পানি নিয়ে ঘাটাঘাটি করছে, যে জন্য বাচ্চাদের ঠান্ডাও লেগে যায় এবং ডায়রিয়া হতে পারে, দুটা জিনিসই হতে পারে। সো এই ব্যাপারে আপনারা কনসাস থাকবেন। আরও একটা বিষয় হচ্ছে এই সময়টাতে স্কিন ডিজিজটা বেশি হচ্ছে। স্কিন ডিজিজটা
হওয়ার কারণ আছে, কারণ এই সময়টাতে দেখা যায় যে অনেক সময় গ্রামে অধিকাংশ বাসায় পানি উঠে যাওয়ার কারণে গ্রামের একটা মানুষের স্ক্যাবিস্ট হচ্ছে প্যারাসাইট বর্ন ডিজিজ, বিশেষ করে প্যারাসাইটের দ্বারা যে একটা প্যারাসাইটিক কমনেস্ট স্কিন ইনফেকশনস সেটা হচ্ছে, এবং পেডিকুলোসিস যেটা আমরা উকুন বলি আর কি, হ্যাঁ উকুন, পেডিকুলোসিস ক্যাপিটিস যেটাকে বলা হয়, যে মাথায় উকুনের সমস্যা। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে দেখা যায় যে গ্রামের একজন আক্রান্ত কিংবা শহরের একজন আক্রান্ত, কিন্তু উনি যে জায়গা থেকে আসছে, ওনার জায়গায় পানি হওয়ার কারণে ওনার আত্মীয়র বাসায় আশ্রয় নিয়েছে, দেখা যাচ্ছে যে তাদের বেডে বসতেছে এবং ওই বেডে ঘুমাচ্ছে, ওই বেডে আবার চাচাতো ভাইয়ের সাথে ঘুমাচ্ছে বা অন্য একজনের সাথে ঘুমাচ্ছে। এতে করে একজনের শরীর থেকে একই বেড শেয়ার করার কারণে, একই বেডে ঘুমানোর কারণে একজন থেকে একজনের এই প্যারাসাইটিক স্কিন ইনফেকশন ছড়াতে পারে, প্যারাসাইটিক পেডিকুলোসিস হতে পারে। এছাড়াও অন্যান্য স্কিন ইনফেকশন আছে, যেমন ইমপ্যাটিকও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, যেগুলা তারপর মলাস্কাম কন্টাজিওসাম হতে পারে। হ্যাঁ, অনেক ডিজিজ আছে, মানে ডিজিজের কোনো শেষ নাই। মোস্টলি যেটা দেখা যায় যারা পানিবন্দী আছেন, সো ডায়রিয়া হলে যেটা করতে হবে প্রাথমিক অবস্থায় আমি বলবো বাচ্চাদেরকে, যে কোনো এজের বাচ্চাদেরকে মাস্ট ওরসালাইন খাওয়াতে হবে। 6 মাসের নিচের বাচ্চাকে প্রাথমিক অবস্থায় একটা মা ঘন ঘন বুকের দুধ দিবে। পাশাপাশি এরপরেও যদি ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে, তাহলে আমি বলবো ওই মায়েদেরকে ওরসালাইন খাওয়াতে হবে। ওরসালাইন অবশ্যই আধা লিটার পরিষ্কার খাবারের পানির সাথে, বিশেষ করে বা যে কোনো একটা বোতল থাকলে পরিষ্কার খাবারের পানির সাথে মিশ্রিত করে প্রত্যেকবার পাতলা পায়খানা করার পরে অ্যাকর্ডিং টু এজ তাকে অন ডিমান্ড ওরসালাইন খাওয়াতে হবে। এটা হচ্ছে ডায়রিয়ার জন্য প্রথম এবং প্রধান চিকিৎসা। পাশাপাশি এই ফার্মেসিগুলোতে গিয়ে যে কোনো অ্যান্টিবায়োটিক না এনে ওরসালাইনের পাশাপাশি জিঙ্ক খাওয়াতে পারেন। হ্যাঁ, জিঙ্ক ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, সিরাপ ফর্মেও পাওয়া যায়, এবং 6 মাসের নিচের বাচ্চাদের জন্য ওরিয়ান কোম্পানি পেপ নামে একটা সিরাপ বের করছে, ওটা 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে সাজেস্ট করা যায়, তাহলে জিঙ্ক খেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ডায়রিয়ার রোগীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে। আর আপনারা যারা যেখানে পানি গরম করার ব্যবস্থা আছে, অ্যাটলিস্ট বাচ্চাদের হোক সবার ক্ষেত্রে হোক, পানিটাকে আপনারা যদি সিদ্ধ করে যদি খান, হ্যাঁ, মেবি ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর প্লেস, সো অ্যাটলিস্ট যদি পানিটাকে যদি আপনারা যদি সিদ্ধ করে খান, তাহলেও কিন্তু আপনারা ওয়াটারবোর্ন ডিজিজগুলোতে আক্রান্ত হবেন না। আর ঠান্ডা লাগার বিষয়ে বাচ্চাদেরকে যদি একটা নাতিশীতোষ শুষ্ক প্লেসে রাখতে পারেন, আশ্রয় কেন্দ্রেও আপনার বাচ্চাটাকে যদি ক্লিন রাখতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার বাচ্চার কিন্তু ঠান্ডা লাগবে না। আর আমরা সবাই জানি যে হচ্ছে বাচ্চাদের যদি জ্বর হয়, হ্যাঁ, জ্বরের সমস্যাটা এই মুহূর্তে বেশি হচ্ছে, তাহলে কি করতে হবে? জ্বর হলে অবশ্যই প্যারাসিটামল দিতে হবে। প্যারাসিটামল সবাই জানে যে নাপা, এইস, রিসেট, এক্সপা, বিভিন্ন ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট নেম রয়েছে। এবং ছোট বাচ্চাদেরকে আমি বলে থাকি যে 1 বছরের নিচের বাচ্চাদেরকে, যেসব বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো কষ্টকর, এবং 1 বছরের নিচের বাচ্চা, ওদের ক্ষেত্রে আমি বলি যে নাপা, এইস এসব ড্রপ ফর্মে আছে, রেনোভা, হ্যাঁ, এইসব ড্রপ ফর্মে আছে, ড্রপ ফর্মে দিবেন। এবং 1 বছরের কাছাকাছি বা এর থেকে বড় বাচ্চার ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে ওদের ক্ষেত্রে আপনাদেরকে বলি যে সিরাপ ফর্মে দিতে পারেন। হ্যাঁ, আর যেসব বাচ্চারা বড় বাচ্চা যারা অলরেডি ট্যাবলেট খেতে পারবে, তাদের ক্ষেত্রে ট্যাবলেট ফর্মে আপনারা দিতে পারেন। সো এগুলা। অ্যান্ড হচ্ছে যদি একটা বাচ্চার শ্বাসকষ্ট হয়, অনেকে নেবুলাইজ করতে চায় না, আপনারা কিন্তু শ্বাসকষ্ট অবস্থায় যদি নেবুলাইজার মেশিন থাকে তাহলে নেবুলাইজ করতে পারেন। সো আমার একটা ভিডিও আছে যে নেবুলাইজেশনে কোন বয়সে কতটুকু ওষুধ দিয়ে নেবুলাইজ করতে হয়। অ্যাকচুয়ালি এই একটা ভিডিওতে আমি চাইলে দুনিয়ার সব ট্রিটমেন্ট নিয়ে বা সব সাজেশন নিয়ে আলোচনা করতে পারবো না। বেসিক্যালি যে কি আপনারা করতে পারেন সেই সব জিনিসগুলো নিয়ে আমি বলে দিচ্ছি। সো স্কিন ইনফেকশন অ্যাভয়েড করার জন্য আপনারা খেয়াল রাখতে হবে যে মাস্ট ওই ব্যক্তির কোনো চুলকানির, বিশেষ করে স্ক্যাবিস হলে এটা খুবই চুলকায়, বিশেষ করে রাতে অনেক চুলকায়। আর যাদের মাথায় উকুন আছে তারা তো মাথা চুলকায়, আপনারা জানেন। সো যার সাথে ঘুমাচ্ছেন তাকে জিজ্ঞেস করতে পারেন বা তার থেকে জানতে পারেন যে আপনার কোনো স্কিন ডিজিজ আছে কিনা, কিংবা উনি যদি আপনার বেডও যদি শুয়ে থাকে, তাহলে আপনি ওই বেডের ওই বিছনার চাদর বা ওই তোষকে, রোদ এখন উঠতেছে, আপনারা জানেন যে আজকে নোয়াখালীতে রোদ উঠছে, তাহলে তোষক, ল্যাপ তোষক এসবকে কি করবেন আপনারা রোদের নিচে দিবেন। পাশাপাশি বিছনার চাদরটাকে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। এভাবে স্কিন ডিজিজ থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। আফটার এভরিথিং আমরা কিন্তু এনি টাইম যে কোনো ডিজিজ দ্বারা ইভেন মানে চেষ্টা করার পরেও কিন্তু আক্রান্ত হতে পারি। যদি কারো কন্ডিশন এমন হয়
যেটা একজন ডাক্তারকে মাস্ট দেখানো উচিত, যেমন বুকের ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া রয়েছে, হ্যাঁ, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে, এইসব কন্ডিশনে কিন্তু আপনি একটা বাচ্চাকে কিন্তু ওই কিটোটিফেন সিরাপ বা অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড খাওয়ায় কিন্তু লাভ হবে না। এতে করে কিন্তু বাচ্চা কিন্তু প্রাণ হারাতে পারে। ডায়রিয়ার একটা কন্ডিশন রয়েছে, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে অনেকবার বলছি, যে ডায়রিয়াতে যদি সাম এবং সিভিয়ার ডিহাইড্রেশন থাকে তাহলে ওই বাচ্চাটাকে আপনি আশ্রয় কেন্দ্রে রেখে ট্রিটমেন্ট কন্টিনিউ করা উচিত হবে না। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাডমিশনও লাগতে পারে। এটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যে অনেকবার হচ্ছে, 1 ঘন্টার ভিতরে কয়েকবার করে ফেলছে, কিন্তু সাম ডিহাইড্রেশন, তাহলে এটা ওই বাচ্চাকে হসপিটালে ভর্তি করালে বেটার। কেননা অনেক সময় দেখা যায় অনেক আশ্রয় কেন্দ্র থেকে নৌকা নিয়ে আসতে আসতে হসপিটাল পর্যন্ত ডিহাইড্রেশন থেকেও বাচ্চা মারাও যেতে পারে। তবে ডায়রিয়ার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনাদের একটা বিষয় গুরুত্ব দিতে হবে, ওরসালাইন মাস্ট আধা লিটার পরিষ্কার পানির সাথে অ্যাড করতে হবে। কেননা আধা লিটার পানির সাথে যদি মিক্সচার না করেন তাহলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো প্রায় অনেক কথাই বললাম। আমি আপনাদের প্রশ্ন অনুপাতে ইনশাল্লাহ আলোচনা করব বিভিন্ন টপিক নিয়ে। আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা এটা হেল্পফুল হবে এই মুহূর্তে সবার জন্য, তাহলে এটা শেয়ার করে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে আমরা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সবাই মিলে সবার পাশে যদি দাঁড়াই তাহলে এই দুর্যোগপূর্ণ মুহূর্তটাকে আমরা সলভ করতে পারবো ইজিলি। ইনশাল্লাহ আমরা নতুন একটি দেশ স্মার্টলি গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।